স্বাধীনতা বা দেশভাগের পরে মানে আজ থেকে ৮০ বছর আগে ঠিক যে জিনিসটি বাংলার মাটিতে হওয়ার কথা ছিল ন্যাচারালি, যেটা হয়নি দুর্ভাগ্যের, সেটা আজ হয়তো পশ্চিম মেদিনীপুরের মাটিতে হতে চলেছে। বাঙালির সাপমোচন হতে চলেছে। একটু খুলে বলি। নতুন সরকার পশ্চিমবঙ্গে শপথ গ্রহণের পরে যেটা ঘোষণা করেছে সেটা হলো যে তাজপুরের সন্নিকটে দাদানপত্র বার এই জায়গাটিতে একটি গভীর সমুদ্র বন্দর বা ডিপ সি পোর্ট তৈরি করবে। নিঃসন্দেহে এটি খুবই তাৎপর্যপূর্ণ এবং অভিনন্দনযোগ্য। ডিপ সি পোর্ট কীভাবে একটি ভূখণ্ডের অর্থনৈতিক পরিকাঠামোকে পরিবর্তিত করতে পারে, কন্ট্রোল করতে পারে, এটা আমরা হয়তো অনেকেই জানি, সেটা নিয়ে বলবো। তার সঙ্গে সঙ্গে বলবো যে স্বাধীনতার এত বছর পরে, মানে স্বাধীনতার পরে এই ধরনের ডিপ সি পোর্ট অনেক জায়গাতেই তৈরি হয়ে গেছে, আমরা পাইনি, বাংলা পাইনি। এর পেছনে কি কোনো বঞ্চনা, কোট আনকোট কেন্দ্রীয় বঞ্চনা, নাকি কোনো ভূ রাজনীতি, নাকি কোনো ভ্রান্ত রাজনীতি আছে, সেটাও অবশ্যই আলোচনাতে থাকবে। খুব ইন্টারেস্টিং, যুক্তি এবং তত্ত্বের ভিত্তিতেই আলোচনা হবে। তার আগে বলি যে এই পোর্ট বা সি পোর্ট ব্যাপারটা কি। দেখুন, সি পোর্ট বা পোর্ট এমন একটি জিনিস মানে যেটা অর্থনীতির সঙ্গে কিন্তু জুড়ে আছে। আপনি যদি দেখেন যে আজকের এই কলকাতা শহর, এই কলকাতা শহরও কিন্তু এক মানে গড়ে উঠেছে এই কলকাতা যে পোর্ট, সেই পোর্টকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। মানে যে ইকোনমিক যে সার্কুলেশনটা হয় একটা পোর্টকে ঘিরে, সেটাই সবচেয়ে বৃহত্তর হয় যে কোনো জায়গাতে, এবং সেটা মাদ্রাজ বা বোম্বের ক্ষেত্রেও একইভাবে। আপনি ভারতের বাইরে যদি ভাবেন, সেটা ধরুন সাংহাই বলুন, সিঙ্গাপুর বলুন বা হংকং বলুন, এই যে সব বড় বড় নাম, বড় বড় শহর, সমৃদ্ধশালী শহর, এই শহরগুলোর প্রত্যেকটারই প্রাণভোমরা কিন্তু সি পোর্ট। সুতরাং সি পোর্ট এমন একটি জিনিস যেটির সঙ্গে কিন্তু একটি রাজ্যের বা আরও গভীরভাবে একটি শহরের অস্তিত্ব জাস্ট জুড়ে আছে। তাহলে এত বছর আমাদের এখানে সি পোর্ট হলো না কেন? কেন ৮০ বছর অপেক্ষা করতে হলো? খুব গভীর প্রশ্ন। তা এটার উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। চলুন ১৯৪৭ সালে যাই। ১৯৪৭ সালের পটভূমিকায় একটু ভাবার চেষ্টা করছি। ৪৭ সালের আগের ভারতবর্ষটাকে একটু বুঝে নিতে চাইছি। কি ছিল? অবিভক্ত এই ভারতবর্ষে সবচেয়ে সমৃদ্ধশালী অংশ ছিল এই অবিভক্ত বাংলা, যে বাংলা ২৫% জিডিপি কন্ট্রিবিউট করত টোটাল ভারতের। মানে প্রায় 1/4 ইকোনমিক যে অ্যাক্টিভিটিস সেটাই অবিভক্ত বাংলাতেই ঘটছে, এবং যার প্রাণভোমরা কিন্তু কলকাতা বন্দর। যে কলকাতা বন্দর অবশ্যই এটি একটি নদী বন্দর, এবং যেটা দিয়ে সেই যুগের যাবতীয় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য। কি বাণিজ্য? কাঠ, পাট, চা, লৌহ, আকরিক, রেশম, মসলিন, এই সব কিছু গোটা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হচ্ছে এই পোর্ট ধরে। তো স্বাভাবিকভাবেই এটা খুব সম্পদশালী, এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতি মায়ের দয়াতে যে খনিজ সম্পদে ভরপুর এই বাংলা এবং বাংলার সন্নিহিত অংশ, মানে কুলটি, বার্নপুর, ঝরিয়া, রানীগঞ্জ, আসানসোল, এই যে কয়লা খনি এবং উড়িষ্যার আকরিক, ম্যাঙ্গানিজ, এই সব মিলিয়ে একেবারে সোনার বাংলা। তো এই সোনার বাংলাকে সোনায় রাখার দায়িত্ব, মোড়ার দায়িত্ব তো ছিল সরকারেরই। আসছি। আচ্ছা, পশ্চিম ভারতে তখন কি হচ্ছে? এবং এর সঙ্গে পূর্ব ভারতে কলকাতা বন্দরের সঙ্গে সঙ্গে আরেকটি বন্দর চট্টগ্রাম, সেটিও একটি বড় বন্দর, সেটিও অপারেট করছে কিন্তু প্যারালালি, এবং সেখান থেকেও বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য হচ্ছে। তো এই দুটো বন্দর হলো পূর্ব ভারতে। পশ্চিম ভারতে তখন বৃহৎ দুটি বন্দর, একটা মুম্বাই মানে বোম্বে এয়ারপোর্ট, মানে বোম্বে পোর্ট, আরেকটি হচ্ছে করাচি পোর্ট। এই দুটো থেকে কিন্তু পশ্চিম ভারতে ব্যবসা বাণিজ্য হচ্ছে বহির্বিশ্বের সঙ্গে। এবার দেশ ভাগ হলো। দেশ ভাগ হওয়াতে মানে বাংলা ভাগ হলো অ্যান্ড পাঞ্জাব ভাগ হলো। তাতে কি হলো? বন্দরের নিরিখে চট্টগ্রাম চলে গেল অন্য দেশে, পড়ে থাকলো একটি বন্দর, কলকাতা বন্দর। আর পশ্চিম ভারতের ক্ষেত্রে করাচি চলে গেল অন্য দেশে, মানে পাকিস্তানে, চট্টগ্রামের মতনই পড়ে থাকলো শুধু বোম্বে বন্দর। তাহলে কি করতে হবে? এর রিপ্লেসমেন্ট লাগবে। তো এর রিপ্লেসমেন্ট, এবং দেশ স্বাধীন হওয়ার পরেই যখন জোয়ার এসছে গোটা ভারত জুড়ে,
কনস্ট্রাকশন এবং সিভিল বিপ্লব যাকে বলে, মানে একাধারে ভাকরা নাঙ্গালবাদ, হীরাকুদবাদ, নাগার্জুনাবাদ এবং তার সঙ্গে সঙ্গে স্টিল প্লান্ট, রাউরকেল্লা স্টিল প্লান্ট, ভিলায় স্টিল প্লান্ট এবং এই সব যখন, এবং আইআইটি হচ্ছে চারিদিকে দিকে, আইআইএম হচ্ছে, এই সব কিছু যখন জোয়ার এসছে, ঠিক সেই সময়েই একেবারে 1947 সালের এরই মধ্যে বন্দর নীতি তৈরি হলো। কীরকম তৈরি হলো? রিপ্লেসমেন্ট হবে। পশ্চিম ভারতে করাচির রিপ্লেসমেন্ট নিয়ে ভাবনা হলো 1947 সালে। 48 সালে বোধহয় কাজ শুরু হয়ে গেল এবং 49, 50, 51, 52-তে করাচির অল্টারনেটিভ যে পোর্ট, মানে কান্ডালা পোর্ট, যেটা এখন দীনদয়াল উপাধ্যায় পোর্ট, যেটা এই মুহূর্তের গোটা ভারতবর্ষের 1 নম্বর পোর্ট, সেটা তৈরি হয়ে গেল 4 বছরের মধ্যেই, 1952-53 সালের মধ্যেই, স্বাধীনতার পরপরই। এভাবেই তখন দ্রুততার সঙ্গে কাজ হয়েছে। ভাকরা নাঙ্গাল বাঁধ তৈরি হয়ে গেছে ওই রকমই 4-5 বছরের মধ্যেই। একেবারে 1948 সালে কাজ শুরু, 52-53-তে কাজ শেষ। ভয়ঙ্কর প্রজেক্ট, বিশাল বড় প্রজেক্ট ভাকরা নাঙ্গাল ড্যাম। আপনারা জানেন শতদ্রু নদীর ওপরে, এবং পাঞ্জাব, হিমাচল, রাজস্থান এই অংশটিতে যে জোয়ার আসে, যে জোয়ার এসছে মূলত পাঞ্জাবে কৃষিকার্যে, ঠিক আছে, কৃষিতে যে পাঞ্জাব একেবারে অগ্রগণ্য এখনও পর্যন্ত, তার ভিত্তিভূমি কিন্তু এই ভাকরা নাঙ্গাল বাঁধ। রাষ্ট্র এরকমই করে, রাষ্ট্র জাস্ট তালা চাবির মতন, মানে ভিতটা বপন করাই তো রাষ্ট্রের কাজ, কোনো একটি ভূখণ্ডের কোনো একটি অংশর। তো ঠিক যেরমভাবে কান্ডালা তৈরি হয়েছে দীনদয়াল উপাধ্যায়, এবং তাকে ঘিরে গুজরাটের যে অর্থনীতি, যে যে চাবিকাঠি যেখান থেকে গুজরাটের অর্থনীতি ঘুরতে শুরু করেছে, সেই কান্ডালা এয়ারপোর্ট, দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট আজকে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম পোর্ট, ঠিক আছে, তার হাত ধরেই, মানে সেই বীজ বপন হয়েছিল, সেই গাছ আজকে হয়েছে। তো রাষ্ট্রের কাজ রাষ্ট্র তাই করে গেছে। মানে দিদেন যে সরকার, সে সময়ে দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার এই বীজগুলোই বপন করেছে। কিন্তু দুর্ভাগ্য এই বীজ বপন বোধহয় পূর্ব ভারতে হয়নি। কেন বলছি এ কথা? তার কারণ চট্টগ্রাম বন্দর চলে গেছে। কলকাতা 1947, 48, 49 সালেও এই বাংলা প্রায় 12% জিডিপিতে কন্ট্রিবিউট করছে, মানে অবিভক্ত বাংলা। প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে সেই সময়ও। তো সেই সময়ে সবচেয়ে বেশি বীজগুলো বপন করার দরকার ঠিক যে জায়গাটাতে ছিল, সেটা বোধহয় হয়নি। কেন হয়নি, কেন বলছি জানেন? কারণ কলকাতা বন্দর একটি নদী বন্দর। স্বাধীনতার 50 বছর আগে থেকেই ব্রিটিশ প্রযুক্তিবিদরা তারা কিন্তু বিভিন্ন গবেষণা করে বলতে শুরু করেছেন যে কলকাতা বন্দরের আয়ু বেশি দিন নেই, কারণ এটি নদী বন্দর, এর নব্যতা কম, পলি জন্মাবে এবং নদী তার ডিরেকশন চেঞ্জ করে। এই বিভূত কারণে নদী বন্দর, কিন্তু কলকাতা বন্দর তার দীর্ঘ জীবন নেই। এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে স্বাধীনতার 50 বছর আগেই, কিন্তু স্বাধীনতার পরপর এটার উপরে কোনো অ্যাক্ট হলো না। মানে এটার উপরে অ্যাকশন নেওয়া হলো 1961 সালে, ঠিক আছে। 47 থেকে 61 সাল শুধু ডিবেট হলো আর শুধু আলোচনা হলো যে কলকাতা বন্দরকে কিভাবে রিভাইভ করা যায়। এখানে একটু বলি যে বন্দর দু ধরনের, একটা সি পোর্ট, মানে যেখানে ডকটা সি এর ওপরে তৈরি হবে এবং বড় বড় কার্গো যে জাহাজ সেগুলো ঢুকতে পারবে, কারণ গভীরতা বেশি। আরেকটি হলো যে নদী বন্দর। নদী বন্দর কি? নদী বন্দর হলো যে সি পোর্ট বা তার মোহনাতে যে নদী থাকবে, মানে সি এর কাছে যে নদীটা থাকবে, মানে মোহনা, সেই মোহনার ওপরেই মোটামুটি একটি পোর্ট তৈরি হবে, যার ডকটা নদীর ওপরে থাকবে এবং জাহাজগুলোকে সমুদ্র দিয়ে এসে ওই নদীর ভেতরে ওই একটা অংশ নদীর ওপর দিয়ে ক্রস করতে হবে। এবং নদীর নব্যতা সমুদ্রের মতন নয়, সেখানে পলি জমতে পারে, তো এগুলো তার লিমিটেশন, এবং ছোট জাহাজ ছাড়া বড় জাহাজ ঢুকবে না। তো কলকাতা বন্দরের অল্টারনেট হিসেবে একটা ডিপ সি পোর্ট অদ্ভুতজনক, মানে আশ্চর্যজনকভাবে এটি ভাবা হলো না, বা এটা ভাবতে দেওয়া হলো না, বা কেউ কেউ বলেন যে এই ভাবনাটাকে গুরুত্ব দেওয়া হলো না। ডিপ সি পোর্ট, করাচির অল্টারনেট পোর্ট প্রস্তাবনা হলো 48 সাল, 52 সালের মধ্যেই সেই পোর্ট রেডি, ডিপ সি পোর্ট, গুজরাট।
পশ্চিম লবি তার অংশটা কিন্তু তারা বুঝে নিয়েছেন, তারা ঠিক করেছেন। কিন্তু সেই সময়েও পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার, এখানেও কংগ্রেস, কেন্দ্রেও কংগ্রেস, তারপরেও ডিপ সি পোর্ট নিয়ে আমরা ভাবলাম না। আমরা ফারাক্কা ব্যারেজ এবং কি করে কলকাতা বন্দরকে একটু তোলা যায়, একটু তার আয়ু বাড়ানো যায় এবং তার অল্টারনেট হিসেবে কি ভাবা যায়, আমরা সেটা নিয়ে ভেবেছি। সেটা নিয়ে সামনের আলোচনা। কীরকম? দুটো প্রস্তাবনা এলো। এক হচ্ছে কলকাতা বন্দরকে আমরা ব্যারেজ দিয়ে, ফারাক্কা ব্যারেজ মানে যেখানে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হচ্ছে মুর্শিদাবাদের কাছে, একটি পদ্মা হয়ে যাচ্ছে আর একটি হুগলি হয়ে কলকাতার দিকে যাচ্ছে। তো দেখা যাচ্ছিল যে বেশিরভাগ জলই পদ্মার দিকে চলে যাচ্ছিল। তো সেখানে যদি একটা ব্যারেজ মানে একটা বাঁধ দেওয়া যায়, তাহলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের পরিমাণ মতন জল আমরা হুগলি নদীতে ফেলতে পারি। তো এটি ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, যেটা 47 বা 48-এ শুরু হতে পারতো, যেটা শুরু হলো 61 সালে, শেষ হলো 75 সালে। ততদিনে যা হওয়ার সব হয়ে গেছে। পশ্চিমবঙ্গের এবং পূর্ব ভারতের যে ইকোনমিক জোন জাস্ট ট্রান্সফার হয়ে গেছে। কলকাতা বন্দর তখন ঢুকছে, যাবতীয় বাণিজ্য তখন পশ্চিম ভারতে জাস্ট ট্রান্সফার্ড। এই দীর্ঘসূত্রিতা কেন? এটার একটা অন্তর্তদন্ত দরকার। আমি 2-4 লাইনে একটু কথা বলি। সেটা হচ্ছে যে মুহূর্তে হাতে যখন বিপ্লব চলছে, ভাকরা নাঙ্গাল বাঁধ তৈরি হয়ে যাচ্ছে, 250 কোটি দিদেন, 250 কোটি টাকা যার প্রজেক্ট ভ্যালু, মানে এখনকার যুগের প্রায় 25,000 কোটি টাকা ভাকরা নাঙ্গাল বাঁধ, যেটা 4 বছর কি 5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, 52-54 মধ্যে সেটি কমপ্লিট এবং জাতির উদ্দেশ্যে সেটিকে উৎসর্গ করে দেওয়া হচ্ছে। অথচ তার থেকে অনেক কম মূল্যের, মানে বলা হয় যে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের কস্ট ছিল 100 কোটি টাকা দিদেন, এখনকার বাজারে সেটা প্রায় 10,000 কোটি টাকা। তো ভাকরা নাঙ্গাল বাঁধের থেকে অনেক কম খরচার একটি প্রজেক্ট তৈরি হলো না, তার আগেই ভাকরা নাঙ্গাল বাঁধ তৈরি হয়ে গেল, তার আগেই কান্ডালা সি পোর্ট তৈরি হয়ে গেল। অথচ শুধু আলাপ আর আলোচনা আর ডিবেটের মধ্য দিয়েই 1947 সাল থেকে 61 সাল কাটিয়ে দেওয়া হলো। এটা কেন? যদি করা যেত, যদি আরও আগে কিছু করা যেত, এটা কেন হলো না? তার কারণ না অনেকে অনেক রকম বলেন, খুব ইন্টারেস্টিং। রণজিৎ রায়ের লেখা ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ, সেখানে তিনি একেবারে গেজেট নোটিফিকেশন দিয়ে দেখিয়েছেন যে কিভাবে দিনের পর দিন এই প্রজেক্টকে নিয়ে তালবাহানা হয়েছে দিল্লিতে। সংসদে আলোচনার পর আলোচনা হয়েছে, ফান্ড ক্লিয়ার করা হয়নি এবং তার সাথে সাথে তিনি দাবি করেছেন, যদিও এটা তার দাবি, যে ইচ্ছে করে কলকাতা বন্দর বা কলকাতার ইকোনমিক জোনটাকে অফ করে দেওয়া এটা একটা এজেন্ডা ছিল নাকি। আবারও বলছি, এটা তার বক্তব্য সম্পূর্ণ। কারণ একটি সমৃদ্ধশালী অংশ, তাকে আরও সমৃদ্ধ করার দায়িত্ব যেরকম রাষ্ট্রের থাকে, কিন্তু সেটা না হয়ে যখন এইভাবে ডিলে হয়, হয়তো প্রশ্ন ওঠে। এবং তিনি গেজেট নোটিফিকেশনের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন একাধিক জায়গায় গেজেট নোটিফিকেশনসগুলো, এবং তিনি বলেছেন যে কলকাতা বন্দর সম্পর্কে যখন সংসদে আলোচনা হচ্ছে যে তার নব্যতা হারাচ্ছে, তাকে ড্রেজিং করতে হবে, ড্রেজিং খুব খরচাবহুল একটি জিনিস, তো ড্রেজিংয়ের যে কস্ট, সেই কস্টটা অনেক অংশে কলকাতা পোর্ট ট্রাস্টকেই বেয়ার করতে হয়েছে। তাতে কি হয়েছে, কলকাতাতে মাল নামানো এবং ওঠানোর কস্ট বাকি যে পোর্টগুলোর থেকে তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ। আমি জানি না এর সত্যতা, এটা নিয়ে আপনারা আরও রিসার্চ করুন, আমিও আর দেখব। এবং মজার কাণ্ড, এটাও বলা হচ্ছে যে ড্রেজিংয়ের যে কস্ট, সেটা গোটা ভারত পৃথিবী জুড়েই যে কোনো বন্দরে কিন্তু একটা ড্রেজিং করতে হয়। তো সেক্ষেত্রে মাদ্রাজ পোর্টে বলুন বা বোম্বে পোর্টে বলুন, সেই ড্রেজিংয়ের কস্ট নাকি সেই সময় ইউনিয়ন গভর্নমেন্ট দিচ্ছে, মানে দিল্লি দিচ্ছে। অথচ কলকাতার ড্রেজিংয়ের কস্ট নাকি কলকাতা পোর্ট ট্রাস্টকেই বেয়ার করতে হচ্ছে। এবং স্বাভাবিক কারণেই, সেই কারণে কলকাতা বন্দর কস্টলি হয়ে যাচ্ছে মাল ওঠানো নামানোতে। এছাড়া যেটা বলা হচ্ছে যে ভূভারতের একটা রাজনীতি শুরু হয়ে যায়, এই ফারাক্কা ব্যারেজ করতে দেওয়া হবে না, এরকম নাকি চাপ দেওয়া হয়। অধুনা যে পাকিস্তান, সে পাকিস্তান নাকি রাষ্ট্রসংঘতে এরকম ধরনের প্রস্তাব আনে এবং সেই কারণে নাকি ফান্ড আরও ডিলে করা হয়, ফান্ড রিলিজ করা নাকি আরও ডিলে করা হয়। এবং এইভাবেই 1947, 48, 49 করতে করতে 61 সাল পর্যন্ত গড়িয়ে যায়। এবং শুধু তাই নয়, কাজ শুরু হওয়ার পরেও এই কাজের গতি, ঠিক আছে, এত মন্থর থাকে যে প্রায় 15 বছর লেগে যায় এটি উদ্বোধন করতে। এইটা একটা বৃহত্তর ভূ রাজনীতি এবং চক্রান্তের শিকার কিনা সেটা আমি জানি না, কিন্তু এই রকম আলোচনা আপনি কিন্তু পাবেন প্রচুর।
এবং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মনের মধ্যে যে যে মুহূর্তে ভারতবর্ষের অন্য প্রান্ত যে কাজগুলো, মানে আমি কান্ডালা এয়ারপোর্টই বলুন, এই কান্ডালা পোর্ট বলুন, বা যেরকমটি বললাম ভাকরানাঙ্গাল বলুন, হীরাকুদ বলুন, নাগার্জুনা সাগরের ওপরে ড্যাম বলুন, এগুলো সব বৃহৎ প্রকল্প, যে প্রকল্পগুলো এর অনেক অল্প সময়ে অনেক আগে শুরু করে শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে ফারাক্কা ব্যারেজ এত দীর্ঘ, এবং যখন সেটি শেষ হলো তখন কিন্তু কলকাতা বন্দর তার সমস্ত গুরুত্ব হারিয়ে ফেলেছে, মানে ৭৫ সাল। এবং আরেকটি মজার, যখন কলকাতা বন্দরের অল্টারনেট হিসেবে ভাবা হচ্ছে যে এটিও মানে ফারাক্কা ব্যারেজ তৈরি করে এটিকে কলকাতা বন্দরকে দীর্ঘকালের জন্য বাঁচানো যাবে না, একটু ভেন্টিলেশন দেওয়ার মতন একটু তার আয়ু বাড়ানো যাবে ঠিকই, কিন্তু তার পূর্ণ জীবন তাকে ফিরিয়ে আনা যাবে না, এরকম কিন্তু আলোচনা হওয়ার সময়ে খুব স্বাভাবিকভাবেই একটা ডিপ সি পোর্ট সেই সময়ে কনসিডার করা হলো না, করা হলো সেই আবার আরেকটি সহায়ক বন্দর, সেটা হলো হলদিয়া বন্দর। এবং সেটাও হলো ওই ৬২-৬৫ সালে শেষ হতে হতে বোধহয় ৭৫-৭৮ এরকম সাল, মানে যখন সব কিছু ফ্রি, এবং সেটাও একটি নদী বন্দর, যে নদী বন্দরের নব্যতা কম, যার কোনো ফিউচার নেই, সেটিকেও ভাবা হলো। মানে ডিপ সি পোর্টের বদলে অনেক রকম নীতি, সে ব্যারেজ দিয়ে কলকাতা পোর্টকে আরেকটু বাঁচিয়ে রাখা, তার সহায়ক বন্দর হিসেবে কি বলে হলদিয়া বন্দর তৈরি করা, এবং এই সবগুলো করা একেবারে শেষ প্রান্তে স্বাধীনতার পরপর করলেও যদিও তার একটা ইম্প্যাক্ট থাকতো, এই সব কিছু খুব সহজেই মনে হতেই পারে যে এর মধ্যে কিন্তু একটা গভীর রাজনৈতিক বঞ্চনা আছে, এটা যে কেউ মনে করতে পারে। এবং মজার কাণ্ড আসলে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভারত সরকার জানতেন যে হলদিয়া বন্দর বা ব্যারেজ দিয়ে হয় না, সেই জন্য ডিপ সি পোর্ট অল্টারনেট হিসেবে ডিপ সি পোর্ট পূর্ব ভারতে তারা কিন্তু ভেবেই রেখেছিলেন পারাদ্বীপ। দেখুন, যে পারাদ্বীপ ১৯৬০ সাল বা ১৯৫২ সাল ৫০ সাল সেখানে কি ছিল, সেইখানে একটি ডিপ সি পোর্টের প্ল্যান সেটা কিন্তু সেই সময়ে হয়েছিল, এবং সেটাই কারণ যে এই কারণে আর ডিপ সি পোর্ট এই বাংলাকে নিয়ে ভাবা হয়নি। এবং পূর্ব ভারতে যে ডিপ সি পোর্ট কতটা জরুরি এবং তার যে প্রয়োজনীয়তা কতটা, সেটা খুব সহজেই একটা পরিসংখ্যান দিয়ে বোঝা যায়। এই মুহূর্তে পারাদ্বীপ যে ডিপ সি পোর্ট তৈরি হয়েছে, সেটা তৈরি, এবং খুব মজার কাণ্ড, সেটাও বোধহয় শুরু হয়েছে ডিপ সি পোর্ট পারাদ্বীপে ১৯০০, মানে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট শুরু হওয়ার অনেক আগেই সেটি শুরু হয়েছে, এবং ফারাক্কা ব্যারেজ শেষ হওয়ার অনেক আগেই সেটি শেষও হয়ে গেছে। এবং এটাই কারণ যে হয়তো ডিপ সি পোর্ট নিয়ে ভাবা হয়। এবং পূর্ব ভারতে যে প্রয়োজনীয়তা তার প্রমাণ যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় যে ৩টে পোর্ট, মানে দীনদয়াল উপাধ্যায় পোর্ট, যেটা গুজরাট, যেটা বললাম কান্ডালা, দ্বিতীয় হচ্ছে মুম্বাই পোর্ট, আর থার্ড এই যে ৩ নম্বর হচ্ছে যে মাদ্রাজ এবং এই পারাদ্বীপ, এর মধ্যে পারাদ্বীপ দ্বিতীয় বৃহত্তম হিসেবে ইমার্জ করে গেছে। তার মানে এই পূর্ব ভারতে যে ব্যবসা বাণিজ্য, মাল ওঠানো নামানো, কার্গো, এই সবগুলো যেটা কলকাতা বন্দর থেকে হচ্ছিল, এবং যেটা কলকাতা বন্দরের আশেপাশে, যেটা আজ এত বছর বাদে দাদানপত্র বারে যেটা হতে চলেছে, সেইটাকে না করে পারাদ্বীপেই সেটিকে করা। এবং আজকে দিনে দাঁড়িয়ে পারাদ্বীপ যে মাল ওঠানামানো করে, সেটার পরিমাণ হচ্ছে ১৫০ মিলিয়ন মেট্রিক টন, প্রায় মানে এটি দ্বিতীয় বৃহত্তম হিসেবে কনসিডার করা হচ্ছে। প্রথম যে মাল ওঠানো নামানো বা কার্গো হ্যান্ডেলিংয়ে, সেটি হলো এই কান্ডালা, এবং যাকে ঘিরে সেই গুজরাট, দীনদয়াল উপাধ্যায় পোর্ট। এই বন্দর রাজনীতি এমন একটি রাজনীতি, খুব সূক্ষ্মভাবে বুঝলে অনেক কিছুই বোঝা যায়, ঠিক আছে? এই কেন্দ্রীয় বঞ্চনা এবং দিল্লির যে রাজনীতি, এবং পূর্ব ভারতকে শুধুমাত্র বন্দরের মধ্য দিয়ে নয়, মাসুল সমীকরণ নীতি বলুন বা আরও যা আমি মাসুল সমীকরণ নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, আপনারা দেখতে পারেন কিভাবে এটির মধ্য দিয়ে অবিভক্ত বাংলা বা বাংলাকে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে এই পশ্চিমবঙ্গকে একেবারে জোর করে হারিয়ে দেওয়া হলো, তার জ্যান্ত দলিল
নিয়ে আমার একটি বক্তব্য আছে, সেটিও দেখতে পারেন। তো ডিপ সি পোর্ট এটা হতে যাচ্ছে, প্রচণ্ড আনন্দের, দেরিতেই হোক হোক, ঠিক আছে, কারণ এখনও কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। তো এই সুবিধেটা পুরো মাত্রায় নিয়েই একটা ডিপ সি পোর্ট, আর দেখুন সেই যুগে কান্ডালা এয়ারপোর্ট, এই কান্ডালা সিপোর্টকে তৈরি করতে সেই যুগের প্রযুক্তিতেও বোধহয় 4 থেকে 5 বছর লেগেছিল, মানে তো তার মানে একটা ডিপ সি পোর্ট কিন্তু এমন ব্যাপার নয় যে বছরের পর বছর চলে। তো এইটাই আমাদের হাতে সুবর্ণ সুযোগ, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এক হওয়ার সুবাদে সামনের দিনের একটা ডিপ সি পোর্ট যদি তৈরি হয়, এই দাদানপত্র বাড়ে এবং তাকে ঘিরে এই পূর্ব ভারত তথা এই বাংলার যদি অর্থনৈতিক একটি জোয়ার আসে, এই স্বপ্ন, এই আশা বাঙালি হিসেবে আমার রইল। ভালো থাকবে।